আমরা রোজকার জীবনে এমন কত কাজ করি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই খুব সাধারণ কাজগুলোর পেছনেও দারুণ সব বিজ্ঞানের নীতি লুকিয়ে থাকতে পারে? রান্নাঘরের একটা ছোট্ট কাজ থেকে শুরু করে এমনকি ইতিহাস বদলে দেওয়া বড় বড় ঘটনা পর্যন্ত সবকিছুর মধ্যেই বিজ্ঞান আছে। চলুন আজ বিজ্ঞানের সেই সহজ কিন্তু শক্তিশালী জগৎটাকে একটু কাছ থেকে দেখি। ভেবে দেখুন তো, দিদিমণি যখন রেশমাকে এই প্রশ্নটা করেন, তখন হয়তো রেশমা ভাবতেও পারেনি যে এই খুব সাধারণ একটা কাজের মধ্যেই বিজ্ঞানের একটা মস্ত বড় ব্যাপার লুকিয়ে আছে। আর এই পরিচিত দৃশ্যটা দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। কোনো কিছু আলাদা করার সবথেকে সহজ আর সম্ভবত সবথেকে পুরনো দুটো উপায় হল নিজের হাতে বাছাই করা আর প্রকৃতির একটা দারুণ শক্তি বাতাসকে কাজে লাগানো। রেশমার কথাটা মনে আছে। ও যেমন বলেছিল, কুলো দিয়ে চাল ঝেড়ে বা হাত দিয়ে বেছে কাঁকড় ফেলে দেওয়া হয়। এই যে ছবিটা দেখছেন, ব্যাপারটা ঠিক এরকমই। এই পদ্ধতিটা তখনই কাজে লাগে যখন ময়লা বা অন্য জিনিসগুলো চোখে দেখা যায় আর সহজে হাত দিয়ে তুলে ফেলা যায়। মানে সহজ কথায় পুরো ব্যাপারটা নির্ভর করছে আমাদের চোখ আর হাতের ওপর। জিনিসগুলোর রং বা আকারে যদি যথেষ্ট ফারাক থাকে, তাহলেই এই পদ্ধতিটা দারুণ কাজে দেয়। কি খুব সহজ না ব্যাপারটা? কিন্তু একটা সমস্যা আছে। সব জিনিস তো আর এত সহজে হাতে তুলে ফেলা যায় না, তাই না? যেমন ধরুন ধানের গা থেকে তুষ আলাদা করা। ওগুলো তো এত ছোট আর হালকা যে হাতে বাছা প্রায় অসম্ভব। তাহলে উপায়? এখানেই আসছে আমাদের দ্বিতীয় পদ্ধতি। এখানেই কাজে আসে বাতাস। অরুণ যেমনটা মাঠে দেখেছিল, ঠিক সেই বুদ্ধি। দেখুন ছবিটা, এভাবেই কিন্তু হালকা তুষকে ভারী শস্য থেকে আলাদা করা হয়। এই পদ্ধতির একটা ভারী সুন্দর নামও আছে কিন্তু। একে বলে ঝাড়া বা ওড়ানো। ব্যাপারটা শুনতে সহজ লাগলেও এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার। আসলে কি হয়, তুষ ধানের চেয়ে অনেক হালকা, তাই যখন দুটোকে একসাথে ওপর থেকে ফেলা হয়, তখন বাতাস সহজেই হালকা তুষগুলোকে উড়িয়ে নিয়ে একটু দূরে ফেলে দেয়। আর ভারী ধানের দানাগুলো নিজের ওজনেই সোজাসুজি নিচে পড়ে একটা স্তূপ তৈরি করে। আচ্ছা, হাত আর বাতাস তো গেল। এবার চলুন দেখি কিছু যন্ত্রপাতির কথা ভাবা যাক, যা আকারের ওপর ভিত্তি করে জিনিসপত্র আলাদা করতে আমাদের সাহায্য করে। সিন্ধু কিন্তু ব্যাপারটা একদম ঠিক ধরেছে। আমাদের সবার রান্নাঘরেই তো চা ছাঁকনি বা ঝাঁকনি থাকে, তাই না? এটা আর কিছুই না, আকারের পার্থক্যকে কাজে লাগিয়ে একটা তরল থেকে কঠিন জিনিসকে আলাদা করার একটা দারুণ উদাহরণ। এই দেখুন, একটা চা ছাঁকনি আর একটা ময়দা চালার চালনি। দেখতে দুটো দুরকম হলেও এদের কাজের মূল নীতিটা কিন্তু একদম এক। দুটোই আকারের পার্থক্যের উপর নির্ভর করে চলে। একটা বড় জিনিসকে আটকে দেয় আর অন্যটা ছোট জিনিসকে ছেঁকে বার করে দেয়। দুটোই কিন্তু আলাদা করার দারুণ উদাহরণ। তো আমরা আকার দিয়ে আলাদা করা দেখলাম। এবার চলুন দেখি জলকে ব্যবহার করে কিভাবে দারুণ সব জিনিস আলাদা করা যায়। রাজেশের চাল ধোয়ার কথাটা মনে করুন তো। ঠিক সেই একই ব্যাপার। যখন চালের মধ্যে জল ঢেলে একটু নাড়িয়ে দেওয়া হয়, তখন হালকা ধুলো ময়লাগুলো জলে ভেসে ওঠে আর ভারী চালের দানাগুলো নিচে থেকে যায়। তারপর আস্তে করে ওপরের ময়লা জলটা ফেলে দিলেই চাল পরিষ্কার। এই যে ভারী জিনিসগুলো নিচে পড়ে জমছে, বিজ্ঞানের ভাষায় একেই বলে থিতানো বা সেডিমেন্টেশন। ব্যাপারটা শুধু চাল ধোয়ার মধ্যেই নেই, বড় বড় নদীর পলি জমার পেছনেও কিন্তু এই একই বিজ্ঞান কাজ করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা এমন সব জিনিসের কথা বললাম যেগুলো মেশে না, কিন্তু যদি এমন কিছু হয় যা জলে একদম গুলে যায়, মানে যাকে বলে একদম ভ্যানিশ হয়ে যায়, যেমন নুন, তাকে আলাদা করবেন কিভাবে? এখানেই কিন্তু গল্পটা আরও জমবে। চলুন এবার এমন একটা গল্প শুনি, যেখানে রান্নাঘরের মতোই একটা সাধারণ পদ্ধতি একটা দেশের পুরো ইতিহাসকেই বদলে দিয়েছিল। রাজেশের সেই গল্পটা মনে আছে? দীঘায় বেড়াতে গিয়ে ওর কালো প্যান্টটা সমুদ্রের জলে ভিজে গিয়েছিল। তারপর শুকানোর পর সাদা সাদা দাগ। ওর মা ঠিকই বলেছিলেন, ওগুলো ছিল সমুদ্রের নুন। এই ছোট্ট ঘটনাটাই কিন্তু আমাদের পরের পদ্ধতির চাবিকাঠি। ব্যাপারটা ঠিক এই ছবির মতোই। নুন কিন্তু জলে গুলে যায়, কিন্তু নিজে নিজে উড়ে যায় না। তাই যখন নুন জলকে রোদে রেখে দেওয়া হয়, তখন সূর্যের তাপে শুধু জলটাই বাষ্প হয়ে উড়ে যায়, আর পড়ে থাকে কি? একদম খাঁটি সাদা নুন। এই যে জল তরল থেকে বাষ্প হয়ে গেল, বিজ্ঞানের ভাষায় একেই বলে বাষ্পীভবন বা ইভ্যাপোরেশন। ভাবুন, রাজেশের প্যান্টের দাগ থেকে শুরু করে বিশাল সমুদ্র থেকে নুন বানানো, সবকিছুর পেছনেই এই একটাই সহজ নীতি। আর এটা কিন্তু কোনো আজকের দিনের আবিষ্কার নয়। হাজার হাজার বছর ধরে মানুষ ঠিক এই সহজ উপায়টাই ব্যবহার করে আসছে নুন বানানোর জন্য। নুন তো আমাদের সবার জন্যই জরুরি, তাই না?
কিন্তু এই জরুরি জিনিসটা নিয়েই একসময় একটা বিশাল সমস্যা তৈরি হয়েছিল। ব্রিটিশরা যখন ভারত শাসন করত তখন তারা এই নুন তৈরির ওপর বিরাট অঙ্কের কর বা ট্যাক্স বসিয়ে দেয়। এর ফলে সাধারণ মানুষের জন্য নুন তৈরি করা বা কেনা দুটোই খুব কঠিন হয়ে পড়ে। ভাবুন একবার, নুন ছাড়া কি চলে? চলে না। তাই এই করের বোঝাটা সাধারণ মানুষের ওপর বিশাল চাপ তৈরি করেছিল। আর এই অন্যায়ের বিরুদ্ধেই গর্জে উঠেছিলেন মহাত্মা গান্ধী। তিনি এই আইন না মানার ডাক দিয়েছিলেন। একবার ভেবে দেখুন, বাষ্পীভবন একটা সাধারণ বৈজ্ঞানিক প্রক্রিয়া, সেটাই হয়ে উঠল স্বাধীনতার লড়াইয়ের একটা মস্ত বড় প্রতীক। গান্ধীজির সেই বিখ্যাত ডান্ডি মার্চ, সেটা আসলে ছিল এই সহজ বৈজ্ঞানিক কাজটা করেই ব্রিটিশ আইনের বিরোধিতা করা। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? রান্নাঘরের একদম সাধারণ কাজ, যেমন চাল বাছা, সেখান থেকে শুরু করে একটা দেশের স্বাধীনতার লড়াই পর্যন্ত সবখানেই জড়িয়ে আছে এই পৃথকীকরণের বিজ্ঞান। এরপর যখন চা ছাঁকবেন বা খাবারে একটু নুন মেশাবেন, তখন হয়তো এই অসাধারণ বিজ্ঞান আর তার পেছনের সেই রোমাঞ্চকর ইতিহাসের কথাটাও একবার মনে পড়বে।